1/11-এর প্রেক্ষাপট নিয়ে আমরা কথা বলেছিলাম। সেই সময়কার রাষ্ট্রপতির প্রেস সচিব, পরবর্তীতে উপদেষ্টা জনাব মোখলেসুর রহমান চৌধুরীর সঙ্গে তিনি বলেছিলেন বিস্তারিত 1/11-এ তার দেখা সব ঘটনা প্রবাহ। তো সেই ঘটনা প্রবাহের জনাব মোখলেস চৌধুরী একটি নাম ঘুরে ফিরে বারবার বলেছেন, রাষ্ট্রপতির সামরিক সচিব লেফটেন্যান্ট জেনারেল আমিনুল করিমের নাম। তো আমরা আজকে আমাদের অতিথি লেফটেন্যান্ট জেনারেল আমিনুল করিম, আমরা তাকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? জি হ্যাঁ, ভালো আছি, অনেক ধন্যবাদ। আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি যে আমার সঙ্গে কথা বলতে রাজি হয়েছেন এই জন্য আপনাকে অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। অনেক অনেক ধন্যবাদ। আপনার প্রসঙ্গটি বারবার ঘুরে ফিরে এসছে, বেশ কিছু বিষয় উত্থাপিত হয়েছে। একজন সাবেক সেনা কর্মকর্তা হিসেবে এক সর্বোচ্চ পদ লেফটেন্যান্ট জেনারেলের অধিকর্তা হিসেবে আমি মনে করি যে আপনার এটা ক্লারিফিকেশন খুব জরুরি। আপনার কাছ থেকে আমরা জানতে চাই আসলে 1/11 সম্পর্কে। দর্শক, জেনারেল করিম সম্পর্কে আমি যদি একটু বলি, তিনি পিএইচডি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। তার পিএইচডির বিষয় ছিল পাওয়ার পলিটিক্স ইন দ্য এশিয়া প্যাসিফিক, দ্য কেস অফ চাইনিজ মডার্নাইজেশন, এবং তিনি ভিজিটিং প্রফেসর হিসেবে চায়নার বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছেন। আমাদের আইইউবি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির তিনি অধ্যাপক হিসেবে তিনি পড়িয়েছেন। তিনি ডিন এবং প্রফেসর অফ স্কুল অফ বিজনেস হিসেবে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে তিনি দায়িত্ব পালন করেছেন। তিনি আইইউবিতে দায়িত্ব পালন করেছেন এবং তিনি লিখেছেন অসংখ্য বই। তার মধ্যে আমি যদি দুই একটা বইয়ের নাম উল্লেখ করতে চাই, যেমন চাইনিজ মিলিটারি মডার্নাইজেশন, ইমপ্লিকেশনস ফর দ্য রিজন। আরেকটি বই হচ্ছে কন্টেম্পোরারি সিকিউরিটি ইস্যুস ইন দ্য এশিয়া প্যাসিফিক অ্যান্ড বাংলাদেশ, এবং তৃতীয় বইটি তার পিএইচডি থিসিসই তিনি বই হিসেবে প্রকাশ করেছেন। এর বাইরেও তার অসংখ্য বই আছে, আমরা শুধু কয়েকটি বইয়ের নাম বললাম। এবং ডক্টর করিম, আমার মনে হয় যে আমরা আপনার এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো খুব ইন্টারেস্টিং, এবং এই সময়টায় যা হচ্ছে আর কি, ওয়ার্ল্ড পলিটিক্স বা আমাদের যে রাজনীতির কবলে বাংলাদেশ, সব মিলিয়ে আপনার একটা এক্সপার্ট ওপিনিয়নের জন্য আমরা পরবর্তীতে একাডেমিক ডিসকাশন করব অন্য কোনো দিন আপনার সাথে। আমি করব অবশ্যই, আমার ইট উইল মাই প্লেজার। আমি ইউনিভার্সিটি মালায়াতে ছিলাম, কুয়ালালামপুরে 8 বছর মতো ছিলাম। জি, না এই সব আছে, মানে আপনার সিবি পড়লেই, আপনার সিবি এবং পজিশন যা ছিল আর কি সব পড়লে আমরা আজকে অনুষ্ঠানে 30 মিনিট শেষ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি যে সংক্ষেপ করলাম। এবং পাশাপাশি তিনি আমাদের সেনাবাহিনীর অনেক গুরুত্বপূর্ণ জায়গায় দায়িত্ব পালন করেছেন। রাষ্ট্রপতির সামরিক সচিব হিসেবে দায়িত্ব পালনের আগে তিনি 9 ডিভিশনের জিউস হিসেবে দায়িত্ব পালন করেছেন, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ডিভিশন বলা হয় সেনাবাহিনীতে। তো জনাব করিম, আপনার সম্পর্কে গুরুতর অভিযোগ, আপনি 1/11-এর প্রাক্কালে 3 বাহিনী প্রধানকে আপনি বঙ্গভবনে ঢোকার জন্য রাস্তা খুলে দিয়েছিলেন, যেখানে পিজিআর, এসএসএফ বাধা দেওয়ার কথা ছিল। আপনি 3 বাহিনী প্রধানকে চা পানের কথা বলে আপনার কক্ষে নিয়ে গেছেন, এবং সেখান থেকে আপনি রাষ্ট্রপতির ইনার সিটিং রুমে আপনি নিয়ে গেছেন। আপনার বক্তব্য জানতে চাই। ধন্যবাদ। খুবই চ্যালেঞ্জিং কোশ্চেন, এবং আমি যেটা বলবো যে 1/11-এর দিন আমরা ল অ্যান্ড অর্ডার কমিটি মিটিং চলতেছিল, এবং সেই দিনই বিকালে আমাদের ক্যাবিনেট মিটিং হওয়ার কথা ছিল। মিটিং চলার অবস্থায় প্রেসিডেন্ট এডিসি আমাকে এসে বললেন যে আর্মি চিফ আমাকে খুঁজতেছেন। তো ওখান থেকে তো কথা বলা ঠিক হবে না, একটা প্রেসিডেন্ট মিটিং প্রিজাইড করতেছে। আমি আমার অফিসে এসে রেড ফোনে আমি জেনারেল মইনের সাথে কথা বলি, আপনি কেন আমাকে খুঁজছেন? জেনারেল মইন বলেন যে আমি একটা প্রেসিডেন্টের সাথে দেখা করতে চাই, একটা ইউএন থেকে একটা চিঠি আসছে আমাদের ইউএন পার্টিসিপেশনের উপরে ইউএন পিস কিপিং মিশনে। তো তুমি প্রেসিডেন্টকে বলো, এবং অন্য দুই বাহিনী প্রধানকে বললে প্রেসিডেন্ট যদি অনুমতি দেন তাহলে আমি আসতেছি আর কি। আমি এটা শুনে প্রেসিডেন্টের কাছে গেলাম। প্রেসিডেন্টের কাছে তখন ওই মুহূর্তে কিন্তু রুহুল আলম চৌধুরী রিটায়ার্ড জেনারেল, উনি তখন অ্যাডভাইজার ছিলেন প্রেসিডেন্টের,
ক্যাবিনেট অ্যাডভাইজার আর কি, উনিও দেখতেছি উনি প্রেসিডেন্টকে একই কথা বলতেছেন, স্যার আর্মি চিফ আসতে চাচ্ছেন, একটু আপনার সাথে মিটিং করবেন। আমরা দুজন একসঙ্গে আবার প্রেসিডেন্টের কাছে মানে মিলে গেছি আর কি একসঙ্গে। আমি বললাম, রুহুল আলম চৌধুরী বলেছেন, বোধহয় আমার ধারণা জেনারেল মঈন হয়তো উনাকেও বলেছেন যে আমি স্যার আসতে চাই, বিকজ উনি তখন মিটিং এ ছিলেন, প্লাস হি ওয়াজ দি ক্যাবিনেট অ্যাডভাইজার টু দি চিফ অ্যাডভাইজার অ্যাকচুয়ালি। তো প্রেসিডেন্ট ঠিক আছে আসতে বলো। তারপর আমি আসলাম, এসে আবার ফোন করলাম, বলে স্যার আসেন আপনারা। এয়ারফোর্স চিফকে বললাম, নেভাল চিফকে বললাম, উনি আসলেন। গেটে মিলিটারি সেক্রেটারি কোনোদিন যায় না। মিলিটারি সেক্রেটারি যখন এটা আমাদের পড়ছে সামনে গাড়িটা আসে, মিনিস্টারদের গাড়ি, সাধারণত মিনিস্টারদের গাড়ি বা জাস্টিসদের গাড়ি বা সেনাপ্রধানদের বা বাহিনী প্রধানদের গাড়ি আসলে মিলিটারি সেক্রেটারি রিসিভ করে আর কি, এটা প্রোটোকল আর কি। I have never been to gate, মেন গেট আমি কোনোদিন যাইনি, আমার 2 বছর চাকরিতে কোনোদিন আমি গেটে যাইনি। আর সেদিন তো কোনো প্রশ্ন আমি জানিও না কিছু, গেটে কি হচ্ছে না। কিন্তু কিন্তু জনাব করিম, যে সিচুয়েশন যেটি ছিল, সেই সিচুয়েশনে তো ধরেন একটু থমথমে অবস্থা ছিল, মানে জরুরি অবস্থা বা মার্শাল ল বা 28 অক্টোবরের যেই লগি বৈঠার যে হামলা, মৃত মানুষের দেহের উপরে যেই উল্লাস, তো সবকিছু মিলিয়ে মানুষের কাছেই একটা ধারণা ছিল যে সামথিং, মানে কিছু একটা হতে যাচ্ছে। তো সেই জায়গাটাই ধরেন বঙ্গভবনে 3 বাহিনী প্রধানের আগমন, এবং আমি দেখলাম আপনার হচ্ছে মহিউদ্দিন আহমেদ যে একটি গ্রন্থ লিখেছেন 111, সেখানে আমি দেখলাম যে তিনি সম্ভবত ফখরুল আজম সাহেবের রেফারেন্সের ওনার ইন্টারভিউতে তিনি বলছেন যে ফখরুল আজম সাহেব সম্ভবত ওনাকে বলছিলেন, আমি যতটুকু রিকল করতে পারছি, যে তিনি বঙ্গভবনে ঢুকেই দেখছেন যে ডিজিএফআই বা সৈনিকরা ভিতরে প্রচুর এবং অনেকের হাতেই অস্ত্র, এবং এই ঘটনা তিনি আগে কখনো দেখেননি। তো এই পরিস্থিতিতে পিজিআর বা এসএসএফ তো বাধা দেওয়ার কথা। পিজিআর বা এসএসএফ মানে ওনারা ঢুকলেন কিভাবে? অর্থাৎ প্রেসিডেন্টের পারমিশন নেওয়া হয়েছে তো না, পিজিআর আমার কিছু জানেনি। আচ্ছা, প্রেসিডেন্ট পারমিশন নেওয়া হয়েছে, বলা হয়েছে ওনারা আসছেন, পিজিআর বাধা দিয়েছে কিনা এটা আমার নলেজে নাই। আমি সেদিন আপনার ওই টক শোতে আমি শুনলাম। আচ্ছা, এবং আমি একটা জিনিস ক্লিয়ার করে নিই, পিজিআর যখন ডিপ্লয়েড থাকে তখন এটার কমান্ড এসএসএফ এর কাছে চলে যায়, মিলিটারি সেক্রেটারি কমান্ড থাকে না তখন। নর্মালি আমি পিজিআর এর কমান্ডার, অলরাইট, যখন তারা অপারেশনাল ডিপ্লয়মেন্টে থাকে, মানে ডিউটিতে থাকে, তখন এটা এই কমান্ডটা চলে যায় এসএসএফ এর কাছে। এবং গেটে যে কি হচ্ছে সেটা আমার কোনো নলেজ ছিল না, এখন শুনলাম। তো প্রেসিডেন্ট তো ক্লিয়ারেন্স দিয়েছেন আসতে বলো, এই সেনাবাহিনী প্রধান, এই 3 প্রধান প্রায় আসতেন, প্রেসিডেন্ট প্রায় বলতেন যে ওনাদেরকে ডাকো, প্রায় আসতেন এসে প্রেসিডেন্ট এবং আমাদের প্রেস সেক্রেটারি মুখলেসুর রহমান ছবি তুলতেন, প্রায় ছবি তুলে এতে পাঠাতেন, প্রেসে পাঠাতেন, টিভিতে পাঠান যে আর্মি, এয়ারফোর্স, নেভি আমাদের পেছনে আছে। আমাকে ডাকতেন, তো আপনি আসেন জয়েন করেন ছবিতে, আমি জয়েন করতাম না। আমি আর্মি চিফ, সেনাবাহিনী প্রধানদের বঙ্গভবনের বেশি আসাটা পছন্দ করতাম না। আমি কিন্তু প্রেসিডেন্ট ইয়াজুদ্দিনকে রিকোয়েস্ট করেছিলাম, ওয়ার্নিং দিয়েছিলাম, স্যার এত ডেকেন না, আর্মি হচ্ছে একটা বাঘের মতো জিনিস, একবার বাঘের পিঠে উঠলে আর্মি যে আপনার কোথায় নিয়ে যাবে আপনি বুঝতে পারবেন না। আমি তাকে ওয়ার্নিং এই কথা বলেছিলাম, ডোন্ট রাইড এ টাইগার। আমি কিন্তু টোটালি এগেনস্ট আর্মি ইন্টারভেনশন ইন পলিটিক্স। আমি আমার পাবলিকেশন আপনি পড়েন, সিভিল মিলিটারি রিলেশনস, আমার অনেকগুলো পাবলিকেশন আছে, ওখানে আমি কিন্তু এই কথা স্পষ্টভাবে লিখেছি যে আর্মি শুড নেভার ইন্টারফিয়ার ইনটু দ্য পলিটিক্স অফ এ কান্ট্রি। এটা আমার ফিলোসফি অফ লাইফ, এবং আই ফলোড দ্যাট স্ট্রিক্টলি। প্রেসিডেন্টকে আমি অনেকবার ওয়ার্নিং দিয়েছি যে স্যার আপনি এত বারে বারে ডাকতেছেন, অফিসের তো একটা আছে, একটা দিস ইজ ভেরি দ্য হাইয়েস্ট অফিস অফ দি রিপাবলিক, আপনি প্রত্যেক সপ্তাহে ডাকতেন অলমোস্ট। এদের আমাদের প্রেস সেক্রেটারি ছিল মুখলেস, উনি এটা খুব ডাকাতো, দেখে ছবি দিত, আমার ডাকতো আপনি আসেন ছবিটার জন্য। নো নো নো, দ্যাটস নট ফেয়ার, হোয়াই শুড আই, আমি ছবি তুলতাম না। তো আমি ভাবছি ওরকম আসতেছে, and it was a very normal thing. And president said yes, ডাকো। আর আরেকটা কথা আপনাকে বলে নিই, আমি 7 তারিখে আর্মি সেনাবাহিনী প্রধান আমাদের বঙ্গভবনে আসছিলেন, এবং প্রেসিডেন্টের সাথে উনি এক্সক্লুসিভ মিটিং করেন, আমাকে কিন্তু ডাকা হয়নি।
প্রেসিডেন্টের সাথে মিটিং করার পরে উনি খুশির একটা বহিঃপ্রকাশ হিসেবে, মানে প্রেসিডেন্টের অফিস এবং আমার অফিসটা হচ্ছে অপোজিট, ওখানে দাঁড়ালে আমার অফিসে পা পা পড়ে যাবে আর কি। আমার দরজাটা খুলে উনি ওখানে দাঁড়ায় বললেন যে আমিন, প্রেসিডেন্ট আমাকে রাষ্ট্র ক্ষমতা নিতে বললেন, বলে উনি চলে গেলেন। আমি জেনারেলি আমরা সি অফ করি সেনাবাহিনী প্রধানদেরকে, আমি অ্যাজ মিলিটারি সেক্রেটারি সি অফ করি এবং রিসিভও করি। ওনাকে আমি তাড়াতাড়ি উঠে, বাই দ্য টাইম আই রিচ টু দ্য পোর্চ উনি চলে গেছেন, বলে আমাকে তো প্রেসিডেন্ট ক্ষমতা নিয়ে নিতে বলছে। খুব খুশি আর কি, মুখটা খুব খুশি দেখলাম, অলকজ্জ। আমি তো বুঝে গেলাম সামথিং ইজ কামিং আপ। এবং আমি সেই কথাটা আমি সংশ্লিষ্ট সকলকে জানাইছিলাম যে আপনারা একটা সমঝোতা করেন, দেশের ক্ষতি হয়ে যাবে। আমি তো ওয়ার্নিং পাচ্ছিলাম, যে একটা কিছু আমি তো ওয়ার্নিং পাচ্ছিলাম যে একটা এমার্জেন্সি ধরনের আসতে পারে। প্রেসিডেন্টকে আমি একদিন বলেছিলাম, ডিজিএফআই রিপোর্ট গুলো কিন্তু আসতেছিল, ডিজিএফআই রিপোর্ট গুলোতে আমি পাচ্ছিলাম, ওরা কিন্তু লিখতেছিল যে আমরা ইয়ে দেবো, ডিজিএফআই রিপোর্ট গুলো প্রেসিডেন্ট পড়ার পর আমাকে দিয়ে দিতেন, আমি পড়তাম ওটা। ওখানে লিখতেন যে আমরা এরকম একটা এমার্জেন্সি, দেশে একটা এমার্জেন্সি ডিক্লেয়ার করা উচিত এবং দেশটাকে ঠিক করা উচিত, এ ধরনের তারা রেকমেন্ডেশন করতো। প্রেসিডেন্ট পড়া আমাকে পড়ার পর আমাকে থাকতো, এগুলা আমি পড়তাম, তা আমি বুঝে যাচ্ছিলাম। আর যখন উনি বললেন যে প্রেসিডেন্ট আমাকে আজকে 7 জানুয়ারি, তো আই গট দি হোল পিকচার, দ্যাটস ইট। আর আমি ক্যান্টনমেন্ট থেকে খবর পাচ্ছিলাম যে কিছুটা প্রিপারেশন হচ্ছে, উনি এবং 9 ডিভের জিওসি জেল মাসুদ ওনারা মিটিং করতেছেন। উনি রাত 11 তারিখের আগের 10 তারিখে অথবা 9 তারিখে উনি হেলিকপ্টার নিয়ে সাভারে গেছেন এবং আসছেন। And I was getting full information, no problem, মানে ইন্ডিকেশন পাচ্ছিলাম, এটা ইনফরমেশন বলবো, ইন্ডিকেশন পাচ্ছিলাম। সো তো আপনার 7 জানুয়ারি যখন মঈন সাহেবকে ইয়াজউদ্দিন সাহেব বলেছেন যে তুমি নিয়ে নাও, বা এরকম তার ভাষায় আমি যদি কোরআন যদি বলি, এই ইনফরমেশনটা আপনি পাওয়ার পরে অ্যাজ এ মিলিটারি সেক্রেটারি আপনি কি পদক্ষেপ নিলেন, বা এই বিষয়টা নিয়ে আপনার উপর যে অর্পিত দায়িত্ব সেটির কি বর্তায় আপনার উপরে? হ্যাঁ, তখন তো উপনির্বাচনটা হয়ে গেছে, তো জি উপনির্বাচনটা হয়ে গেছে, অনলি বিএনপি পার্টিসিপেটেড, বিএনপির 19 জন আনকন্টেস্টেড তা আমি বললাম যে আপনারা একটু সমঝোতা করেন এবং এই ইলেকশনে ক্যান্সেল করেন, করে একটা সমঝোতা করেন, নাহলে কিন্তু আপনাদের ক্ষতি হবে। এবং ইন দ্য মিন টাইম কিন্তু আমরা আমাকে হেল্প করতেন, বিশেষ করে মাহবুব আলম সাহেব যে মারা গেছেন ইন্ডিপেন্ডেন্ট অবজারভারের, হ্যাঁ, উনি খুব ইয়ে ছিলেন, মানে এই খুব, মানে ওনার লট অফ পেট্রিয়টিজম যেটা বলে, এটা সলিউশন করার জন্য উনি খুব চেষ্টা করতেন এবং আমাকে উনি খুব ট্রাস্ট করতেন। তো উনি বলেন যে আমরা একটা কাজ করতে পারি, আমরা একটা রেফারেন্স পাঠাতে পারি সুপ্রিম কোর্টে, যে এই 3 মাস ইলেকশনটা পিছিয়ে দেওয়া যাক। আমাদের প্রেসিডেন্ট অফিস থেকে একটা রেফারেন্স যাবে সুপ্রিম কোর্ট যদি একটা ভার্ডিক্ট দেয় যে হ্যাঁ ঠিক আছে 3 মাস, অ্যাক্ট অফ গড বলে একটা কথা আছে কনস্টিটিউশন যেটা আছে, ওই রেফারেন্স দিয়ে আর কি। তো ওখানে আমাদের একজন জাস্টিস ছিলেন ওই অ্যাডভাইজারি বডিতে, ওর নাম মুস্তাফা আব্দুর রহমান, সামথিং লাইক দ্যাট। উনি বললেন যে আমরা কি অ্যাক্ট অফ গড দেখাবো? আমি বলেছি পলিটিক্যাল অ্যাক্ট অফ, পলিটিক্যাল সুনামি চলতেছে দেশে, তখন ইউ কান্ট, এভাবে তো হবে না, তো এক পার্টি আসলে তো চলবে না, তো দেশ তো অচল হয়ে যাবে। সো ইন দ্য গ্রেট ইন্টারেস্ট অফ দ্য কান্ট্রি এটা সুপ্রিম কোর্টে আমরা রেফারেন্স পাঠাই এবং মাহবুব আলম সাহেব একদম সাপোর্ট করলেন, একটা ড্রাফট তৈরি করা হলো, কিন্তু ওইটা আমরা পাঠাতে পারলাম না, প্রেসিডেন্ট রাজি হন নাই। মাহবুব আলম সাহেব তারপরে, হ্যাঁ, উনি প্র্যাকটিক্যালি হি মুভড ইট, উনি রাজি হন নাই, প্রেসিডেন্ট রাজি হন না, পাঠানো হয়নি। এন্ড দ্যাটস ইট। আমি তো পলিটিক্যাল ম্যাটার নিয়ে অত ইনভলভ হতে পারি না। জি, কিন্তু জেনারেল করিম, আমি যদি বলি যে আপনি যদি 7 তারিখে জেনে থাকেন বা প্রেসিডেন্ট যদি সম্মতই থাকে যে একটা ইমার্জেন্সির জন্য বা মার্শালের জন্য, তো সেই এমার্জেন্সির জন্য, তো সেই ক্ষেত্রে আপনার এই যে 9 ডিভিশনের যে মুভমেন্ট, সাভার থেকে ট্যাঙ্ক নিয়ে যাওয়া, সৈন্য নিয়ে যাওয়া, এই না, সাভার থেকে ট্যাঙ্ক আনা হয়নি, এটা ঠিক না।
সারা থেকে কোনো কিছু সৈন্য মুভমেন্ট হয় নাই, ঢাকা থেকে মুভমেন্ট হয়েছে। আমি যেটা খবর পেলাম যে কিছু একটা 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 অ্যাবনর্মাল সিচুয়েশন, এবং জেনারেল মোইন ভিজিটেড সাভার উইথ হেলিকপ্টার, এই খবরটা আমি পেয়েছিলাম। মেট উইথ দি জিওসি, এই খবরটা তাতে, এবং কিছু এপিসি ছিল ইউএন মিশনের এপিসি, ওগুলোকে আর্মি কালার করা হচ্ছিল, ওগুলো ইউএন মিশনে যেগুলো যায় সেগুলো সাদা কালার করা হয়। আমার কাছে খবর আসলো যে ওগুলোকে আর্মি কালার করা হচ্ছে। এটা কেন আর্মি কালার করবে? দ্যাট স্ট্রাক মি। আমাদের আবার মিলিটারিতে ওই ইন্ডিকেশন গুলো পড়ানো হয়, আমরা বুঝতে পারি যে এটা মানে এটা 2-2-4 হয়ে যাচ্ছে আর কি, তার মানে কিছু একটা হচ্ছে আর কি। আর আর্মি ইজ অলরেডি ডিপ্লয়েড বাই দ্যাট টাইম। আমি কিন্তু প্রেসিডেন্ট যখন চিফ অ্যাডভাইজার হলেন তার 3-4 দিনের মধ্যেই, আপনাকে একটা ব্যাকগ্রাউন্ড বলি একটু, 4-5 দিনের মধ্যে আমরা 2 পার্টিকে ডেকেছিলাম, বিএনপি গ্রুপ এবং আওয়ামী লীগ গ্রুপ, তাদের 14 দল, এদের 7 দলের সামথিং লাইক দ্যাট। 2 পার্টি মিটিং করে গেলেন, আমরা পলিটিক্যাল প্রসেসটা আগিয়ে নেব। ওনারা বাই দ্য টাইম দে লেফট, ইট ওয়াজ অ্যাবাউট, ওনাদেরকে আমরা ডিনারও খাওয়াইছিলাম, মনে পড়ে আমার, 12টা বেজে গেছিল প্রায়। তারপরে আমি তো বাসায় গেলাম, যে মাত্র শুয়েছি। রাত 1টা কি 2টার দিকে আমাকে এডিসি ফোন করে বললেন যে স্যার আপনাকে প্রেসিডেন্ট ডাকছেন ওনার ব্যাক অফিসে, ব্যাক সাইডে একটা ওনার ড্রয়িং রুম আছে ওখানে। তা আমি ওই তাড়াতাড়ি করে একটা ট্রাউজার পরে দৌড়ে গেলাম, প্রেসিডেন্ট ডাকছেন, ইটস এ বিগ থিং, আই হ্যাভ টু গো। আই ওয়েন্ট। উনি যাওয়ার সাথে সাথে বলছে তুমি বলে দাও আমি কালকে থেকে ডিপ্লয় হয়ে যাবে। তা আমি বলি স্যার আমি কি বলবো আপনার কথা? এখন আপনি তো কিছুদিন আগে পলিটিক্যাল লিডারদের সাথে মিটিং করলেন, ইউ আর ডেভেলপিং দ্য পলিটিক্যাল প্রসেস, পলিটিক্যাল প্রসেসকে আগাতে দেন। মাত্র খালেদা জিয়া এবং শেখ হাসিনা তার দলবল নিয়ে চলে গেলেন, আপনি আমাকে 2 ঘন্টা পর 1 ঘন্টা পর ডাকতেছেন, নাকি বলতেছেন যে আমি বলে দাও আমি ডিপ্লয় হয়ে যাবে সারা দেশে। এটা আমি কিভাবে বলবো? বলেছে এটা বোধহয় ঠিক হবে না, আপনি রিচিং করেন। বলেছে আপনি একটা কাজ করেন স্যার, আপনি সকালে ক্যাবিনেট মিটিং রাখেন, ক্যাবিনেটে ডিসকাস করে, ক্যাবিনেট যদি ওকে করে তারপরে আপনি অর্ডারটা দেন। এটা বললাম চলে আসলাম। এটা কিন্তু আমার একটা উদ্ধত্ত ছিল। ওই প্রেসিডেন্ট অর্ডার দিচ্ছে, দ্যাটস ফাইনাল ফর মি। প্রেসিডেন্ট বলতেছে আমার জন্য অর্ডার ফাইনাল হয়ে গেল। তারপরে ইন দ্য গ্রেটার ইন্টারেস্ট অফ দ্য কান্ট্রি আমি আর্মিকে আনতে চাচ্ছিলাম না সিনে। এটা আমার প্রথম থেকে আমার লক্ষ্য, এটা প্রথম থেকে আমার। তাহলে আপনার কি মনে হয়, মানে হু ইজ বিহাইন্ড দিস 111 or who is behind the curtain? বিহাইন্ড দি কার্টেন জেনারেল মঈন হবে, উনি তো মুভ করেছেন, বাট উনি আমার সাথে কোনোদিন আকারে ইঙ্গিতে টেলিফোনে প্রকাশ্যে অপ্রকাশ্যে কথাতে মানে ইন্টারনেটে কোথাও কোনদিন আমার বুঝতে দেন না। বাট আমি তো আমারও তো 7 জানুয়ারি তো আপনাকে অতি উৎফুল্ল হয়ে বলেই গেলেন যে বলেই গেলেন, ওটা তো 3 দিন আগে হ্যাঁ। তো উনি খুব খুশি ভাবে বলে গেলেন আর কি, হ্যাঁ উৎফুল্ল ভাবে বলে গেলেন। আপনার বিরুদ্ধে আরেকটি অভিযোগ আমরা পেয়েছি, অনেক বড় অভিযোগ, সেটি হচ্ছে আপনি 3 বাহিনী প্রধানকে বঙ্গভবনের ভেতরে অস্ত্র সরবরাহ করেছেন, স্মল আর্মস, প্রেসিডেন্টকে ভয় দেখানোর জন্য। এবং কোন ভার্সনে এসছে, আসলে হয়েছে কি 111টা নিয়ে না এখন অনেক রকম ভার্সন চালু আছে। যেমন একটা ভার্সন হচ্ছে যে আপনি তাদেরকে আপনার অফিসে ডেকে অস্ত্র দিয়ে দিয়েছেন। একটা ভার্সন হচ্ছে যে আপনি চা এবং স্যান্ডউইচের আড়ালে আপনি 3টে স্মল আর্মস তাদের হাতে তুলে দিয়েছেন প্রেসিডেন্টকে ভয় দেখানোর জন্য। তো বিং এ মিলিটারি সেক্রেটারি এটাকে আপনি করতে পারেন কিনা? আচ্ছা, আপনি কি বিশ্বাস করতেছেন এই কথাটা? মানে প্রশ্ন করি, আমার বিশ্বাস অবিশ্বাসের চেয়ে বিষয় হচ্ছে যে বিষয়টা যেহেতু সামনে এসেছে। বঙ্গভবন ইজ এ ভেরি ভেরি সিক্রেট প্লেস, মিলিটারি সেক্রেটারি ইজ এ ভেরি ইম্পর্টেন্ট। আমি রেড জোনে বসি, শুধু প্রেসিডেন্ট এবং মিলিটারি সেক্রেটারি রেড জোনে বসে। ওখানে আমার ক্লিয়ারেন্স ছাড়া, ডিজি এসএসএফ ক্লিয়ারেন্স দিল, আমার ক্লিয়ারেন্স ছাড়া কেউ ঢুকতে পারবে না, মিনিস্টারও আসতে পারবে না। আর জেনারেল মঈন যখন আসলেন তখন ওনাকে নিয়ে আমি, আমাদের ছোট দরবার হল কয়েকটা আছে, সিটিং রুম মানে ওয়েটিং রুম মতো আর কি, ওখানে নিয়ে ওনাকে আমি বসালাম। এর কিছুক্ষণ পরেই যখন এয়ার চিফ এবং নেভাল চিফ চলে আসলেন তখন 3 জনকে নিয়ে আমি খোঁজ নিলাম প্রেসিডেন্ট কোথায় আছে, বলে যে উনি লাঞ্চ করতেছেন। ফাইন, উনি লাঞ্চ করুক। আমি এডিসিতে বললাম তো ওই রুমটা খুলে দাও, আর 3 ম্যান প্রধানকে নিয়ে ওখানে বসালাম। তার কিছুক্ষণ পরে প্রেসিডেন্ট আসলেন।
আসার পরে ওখানে জেনারেল জাহাঙ্গীর ছিলেন ওনাদের সাথে। আর এই যে আমার অফিসে আসছিলেন, আমি পিস্তল দিয়েছি, এটা ভেরি ভেরি ফানি। মানে এটা 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 উত্তর দিতে আমার ইচ্ছা করতেছে না, আমার এটা উত্তর দিতে ইচ্ছা করে, মানে ইট ইজ সো ডিমিনিং। মানে আই ফিল লাইক দ্য পারসন হু হ্যাজ সেড দিস হি ইজ সাচ এ বিগ লায়ার অফ দ্য ইউনিভার্স। আমি কি আরো ইংরেজি আর কিছু বলবো? ব্যাড ওয়ার্ড ইউজ করে, আমি ভালো ওয়ার্ড ইউজ করতে চাচ্ছি না। না আসলে বিষয়টা একটু বিষয়টা একটু কেমন হচ্ছে, আমার নিজের কানেও শব্দটা লেগেছে, এবং আমি যখন বিভিন্ন জায়গায় পড়েছি তো 111 নিয়ে, কিন্তু অনেক জায়গায় অনেক রকমের ভাষণ আছে, কিন্তু অনেকে অনেক রকমের বক্তব্য আছে, অনেকে অনেক রকম। আমি আল্লাহকে হাজির নাজির করে বলতেছি, আমি কিছুক্ষণ আগে নামাজ পড়লাম, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি 2 বার হজ করেছি, এবং ইউ ক্যান আস্ক মাই পিএস, ইউ ক্যান আস্ক দি সিভিল সেক্রেটারি, ইউ ক্যান আস্ক মাই পিএস, ইউ ক্যান আস্ক মাই দি গার্ডস যা আমার ছিল ওখানে। ওখানে আমার অফিসে তখন ডিজিএফ এর 2টো অফিসার বসেছিল, একজন ব্রিগেডিয়ার এবং ব্রিগেডিয়ার আমিন, এবং একজন লেফটেন্যান্ট কর্নেল আমার অফিসে বসেছিল। ওরা আমার জানাশোনা, আমি ভাবছি ওরা আমার কাছে কল করতে আসছে, কিন্তু পরে অনেক পরে বুঝলাম যে ওরা কিন্তু আসছিল আমাকে ওয়াচ করার জন্য, আমি কোনো মুভ করতেছি কিনা। সো আই ওয়াজ ইন এ ওয়ে কনফাইন্ড ইন মাই অফিস। ব্যাপারটা বুঝাতে পেরেছি? অর্থাৎ মইনুল আহমেদ সহ এই ব্রিগেডিয়ার আমিন সহ একটা গ্রুপ আসলে এটার জন্য একেবারে প্রস্তুত ছিল। তো সামরিক সচিব, রাষ্ট্রপতির সামরিক সচিব কিন্তু ধরেন রাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অবস্থান। তো সেই জায়গাটা থেকে আপনি যখন এখন চিন্তা করেন, এখন যখন আপনি ভাবেন, আপনি কি নিজেকে কোথাও ব্যর্থ মনে করেন, বা আপনি কি মনে করেন যে সেই সময় যদি এরকম একটা পদক্ষেপ আমি নিতাম, বা আমি যদি এই বিষয়ে হস্তক্ষেপ করতাম, তাহলে হয়তো বাংলাদেশের গণতন্ত্র বিপন্ন হতো না, বা যে ধারাবাহিকতা আমরা দেখছি এই পরিস্থিতিতে বাংলাদেশ যেত না? আপনি কি কোথাও কোনো গিল্টি ফিলিংস আছে আপনার, বা আপনার মনে হয় যে এটা আমি করতে পারতাম, আমি করি নাই? না, আমি প্রেসিডেন্টকে অ্যাডভাইস করেছি, আমি তো প্রেসিডেন্টের স্টাফ অফিসার। আমি বলি স্যার এমার্জেন্সি আসতেছে, আপনি এমার্জেন্সি সাইন করবেন, এটা আমি 2-1 মাস আগে বলেছি। বলে আমাকে প্রেসিডেন্ট বলছে এমার্জেন্সি আবার সেটা আবার কি জিনিস? আমি সেটা তো শাসনতন্ত্রে লেখা আছে যে আপনি এমার্জেন্সি দিতে পারেন, আপনি ইউ আর অথরাইজ। তো উনি আমাকে বলেন, আমি কিন্তু পলিটিক্যাল সায়েন্সে পড়াশোনা করেছি ঢাকা ইউনিভার্সিটি থেকে, আই গট এ ফার্স্ট ক্লাস ফার্স্ট, আমার কনস্টিটিউশন সম্বন্ধে আমার যথেষ্ট ধারণা আছে। তখন উনি আমাকে বলেন তুমি তো পলিটিক্যাল সায়েন্স পড়ছো, তুমি এগুলো ভালো বুঝো, আমি তো সয়েল সায়েন্সের লোক, আমি এগুলো ভালো বুঝি না। ওটা হয়তো ফান করেছে আমাকে, যেটা এখন যেটা মনে হয় আর কি। হি অ্যাভয়েডেড মি অ্যাকচুয়ালি। এবং আমি কিন্তু আন্তরিকভাবে চেষ্টা করেছি আর্মি ইনভলভ না হোক, এটা একটা সলিউশন, পলিটিক্যাল সলিউশন হয়ে যাক। I have been trying my best. আপনাকে একটা কথা বলি, একটা গল্প, মানে একটা ঘটনা বলি, তাহলে আপনি বুঝবেন আমি কতখানি চেষ্টা করেছি। একদিন সন্ধ্যা ঠিক মাগরিবের পরপরই আওয়ামী লীগ ইয়েতে যে ইলেকশন আসতেছে না, মানে আলটিমেটাম দিয়ে রাখলো আর কি। তার আওয়ামী লীগ কিভাবে আনা যায়, তো মাহবুব আলম সাহেব আর ডক্টর শোয়েব দুজন অ্যাডভাইজার আমাকে ফোন করলেন এই মাগরিবের পরপরে, যে জেনারেল সাহেব প্রেসিডেন্টকে বলেন আমরা 3 জন গিয়ে প্রেসিডেন্টের ব্যাক অফিসে বসে আমরা চেষ্টা করি আওয়ামী লীগকে ইলেকশন আনার জন্য। আমরা দুই দল, বিএনপির সাথে আওয়ামী লীগের সাথে কথা বলে দূরত্ব কমায় নিয়ে এসে আমাদেরকে আওয়ামী লীগকে আমরা ইয়েতে নিয়ে আসবো। এটা কিন্তু আমাদের প্রেস সচিব যে ছিলেন উনি কিন্তু এটা পছন্দ করতেছিলেন না। উনি আমার এডিসি কে বলেছে। এর মধ্যে আমার সালাউদ্দিন কাদের চৌধুরী আমাকে ফোন করলেন। অ্যাকচুয়ালি সালাউদ্দিন কাদের চৌধুরী ছিল মেন অ্যাডভাইজার টু মুখলিসুর রহমান, সব অ্যাডভাইস কিন্তু সে দিত আর কি তাকে। আমি সালাউদ্দিন কাদের চৌধুরী আমাকে ফোন করবে কেন, হোয়াই? হি কল মি, আমাকে বলে আমিন তুমি এইসব কাজে বেশি বাড়াবাড়ি করো না। আমি স্যার কি বাড়াবাড়ি করলাম? বলে তুমি শুনলাম যদি এই পলিটিক্যাল প্রসেসের সাথে যোগ হচ্ছ। না আমি যোগ হচ্ছি না, অ্যাডভোকেটরা আছে, প্রেসিডেন্ট মিনিস্টাররা থাকবেন, আমাকে ডেকেছেন, আমাকে তো যেতেই হবে, আমাকে তো প্রেসিডেন্টের যে কোনো প্রোগ্রাম আমাকে থাকতেই হবে। আর উনি বলেছেন, আর ওনাদের আমার একটা কনফিডেন্স ছিল যে উনি থাকলে আমার একটা শক্তি পাবো। সব অ্যাডভাইজারে কিন্তু আমাকে কোন প্রবলেম পড়লে আমার সাথে কনসাল্ট করতেন। এটা আমি জেনারেল ইউনিফর্ম একটা তো একটা, এটা বাংলাদেশে একটা কালচার, এটা কাজ করে। তা আমরা 3 জনে গিয়ে বসলাম, উই স্টার্টেড টকিং। প্রথমে আওয়ামী লীগের সাথে কথা বলি, আবার একটু দূরত্ব কমায় নিয়ে আসি, আবার বিএনপির সাথে কথা বলি, দূরত্ব কমায় নিয়ে আসি। আর ডক্টর শোয়েব কিন্তু কন্টিনিউয়াসলি দোয়া করতেছিলেন, উনি কোরআন শরীফের আয়াতুল কুরসি পড়তে, আমি দেখতেছিলাম ওনাকে।
একবার এখানে কথা বলে একবার ওখানে কথা বলে কথা বলতে বলে রাত 1:30টার সময় গিয়ে ওই স্ট্রাক এ ডিল, বিএনপি রাজি হলো।